নমস্কার, আমি সৃজা। শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে আজকে C2 বা শ্রমিকরা যে সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছিলেন, সেটা সারা ভারত ধর্মঘটের সঙ্গে সঙ্গে এ রাজ্যেও বিপুলভাবে সফল হয়েছে তার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। অন্ততপক্ষে এ রাজ্যে পুলিশের যা ভূমিকা, পুলিশ যে দালালের ভূমিকা পালন করেছে তা দেখে বোঝা যায় যে বন্ধ কতটা সফল বা ধর্মঘট কতটা সফল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের কথা বা এ রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে কথা বলবো বলে এই কন্টেন্ট আমি বানাচ্ছি না, সেটা নিয়ে নিশ্চয়ই অন্য একটা কন্টেন্টে অন্য একটা ভিডিওয়ে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কেরালা নিয়ে একটুখানি কথা বলবো। কিন্তু তার আগে, কেরালা নিয়ে কথা বলার আগে কয়েকটা ছবি আসলে আপনাদেরকে আমি একটু দেখাবো। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, সেই ছবিগুলো দেখে বুঝতে পারছেন যে এই ছবিগুলো আসলে আমাদের চেনা জানা ভাষায়, মানে ছবির ভাষাগুলো চেনা জানা ভাষায় নেই। মানে আমরা যেগুলো দেখে অভ্যস্ত বাংলা, ইংলিশ, হিন্দি, সেগুলোতে নেই। তাহলে এগুলো কি ভাষা? এগুলো আসলে মালায়ালাম, কন্নড়, এই সমস্ত ভাষা। আর আমরা জানি যে মালায়ালাম ভাষাটা কোন রাজ্যের ভাষা? কেরালার ভাষা। তো কেরালায় বন্ধ সফল শুধু না, বিপুলভাবে সাড়া ফেলেছে সিটুর ডাকা বা শ্রমিকদের ডাকা এই ধর্মঘট, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন আপনাদের মনে হবে যে আমি হঠাৎ করে নিজের রাজ্য ছেড়ে, আমার পশ্চিমবঙ্গ ছেড়ে কেরালা নিয়ে কেন পড়লাম, কেন কেরালা নিয়ে এত কথা বলছি? সেটার অবশ্যই কারণ রয়েছে। কারণ আজকে সকাল থেকে আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং তার সঙ্গেও একটা লেজুর আছে দেবাংশু ভট্টাচার্য, নিজেদের সোশ্যাল মিডিয়ায় বা টিভির সামনে তথ্য দিয়ে, স্টেটমেন্ট দিয়ে খুব কনফিডেন্টলি একটা মিথ্যেকে দাঁড় করালো। কি সেই তথ্য? তারা কনস্ট্যান্ট বলে গেল যে কেরালা সরকার নাকি, কেরালা গভর্নমেন্ট নাকি তৃণমূল কংগ্রেসেরই মতন একই রকম নোটিশ জারি করেছে। সার্ভিস রুল ব্রেক করলে যে সমস্যা হবে কর্মীদের, সেগুলো নিয়ে ভয় দেখানো হয়েছে এবং একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের সরকার বা এ রাজ্যের রাজ্য সরকার যা যা বলেছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, সেইগুলোই নাকি কেরালার সরকারও বলেছে এবং কেরালার সরকারও নাকি একইভাবে তৃণমূল কংগ্রেসের মতন এই ধর্মঘটকে, শ্রমিকদের ডাকা এই ধর্মঘটকে সমর্থন করছেন না। আর সেই কারণের জন্য আপনাদের ছবিটা দেখালাম যে ঠিক কতটা সমর্থন করা হয়েছে আজকে কেরালায় বা কতটা ধর্মঘট সফল হয়েছে আজকে কেরালায়। তাহলে কেন হঠাৎ করে এই কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এরা এরকম একটা মিথ্যে তথ্যকে খাড়া করলো? কেন এই মিথ্যে তথ্যর সৌজন্যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের সরকার আর কেরালের বামপন্থী সরকারকে মিলিয়ে দিতে চেষ্টা করলো? তার একটা কারণ রয়েছে। প্রথম কথা, ওরা মিথ্যেবাদী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে ওদের শিক্ষাগত যোগ্যতাটা এতটাই কম যে ইংলিশে লেখা নোটিশ সঠিকভাবে পড়তে পারেনি বলেই আমার ধারণা। না, এরকম নয় যে আমি বিশাল ইংলিশ পড়তে পারি, কিন্তু আমি খোঁজ খবরটুকু রাখি যে কোথা থেকে কি হচ্ছে এবং কেন হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস করলে এইসব খোঁজ খবর রাখার প্রয়োজন পড়ে না, চুরি করতে করতে সময় পাওয়া যায় না কিনা, ঠিক সেই কারণের জন্য। তো যাই হোক, এবার আসুন আমরা একটুখানি জেনে নিই যে কেন হঠাৎ করে এই তৃণমূল কংগ্রেসের চোর সরকারের সঙ্গে, চুরির সরকারের সঙ্গে কেরালার বামপন্থী সরকারকে মেলাতে চেষ্টা করছে এই দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষের মতন লোকেরা। আসলে এই তথ্যটা সঠিক যে কেরালার সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে এই বন্ধকে তারা মানছে না এবং এই বন্ধ যদি কোনো সরকারি কর্মচারী মানে তাহলে তার সার্ভিস রুল ব্রেক হবে এবং যা যা সমস্যা হতে পারে সরকারি কর্মীদের ক্ষেত্রে সেই সমস্ত রুল তারা জারি করেছে, নোটিশ জারি করেছে। এটা সত্যি, এটা সত্যি তথ্য। কিন্তু এটার পিছনে কারণ কি? কারণ কেরালায় আমরা জানি এই মুহূর্তে এলডিএফ বা বামপন্থীদের সরকার রয়েছে এবং এই যে ধর্মঘটটা সেটা সিটু ডেকেছে, যেটা বামপন্থীদের সংগঠন। তো এটা তো হতে পারে না যে বামপন্থীদের সংগঠন ডাকছে ধর্মঘট আর বামপন্থীদের সরকার সেটাকে নাকচ করছে বা রিজেক্ট করছে। এরকম তো একটা অদ্ভুত ঘটনা, এটা তো হতে পারে না। তো এটার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা কি সেটা জানতে গেলে আমাদের একটুখানি 2022 সালের কথা জানতে হবে। 2022 সালের 28 এবং 29শে মার্চ কোন একটা ন্যাশনাল ইস্যুতে ধর্মঘট ডাকা হয় এবং সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে সেখানকার স্কুল শিক্ষকরা স্কুলে যান না, মানে পড়াতে যান না, যার ফলে স্টুডেন্টদের অসুবিধা হয়, মানে স্টুডেন্টরা অসুবিধার মধ্যে পড়েন। এখন সেই ইস্যুতে সেই তৎকালীন আইনজীবী, মানে সেই সময়ের আইনজীবী চন্দ্রচূড় নায়ার, তিনি হাইকোর্টে, কেরালা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। তিনি বলেছিলেন যে সরকারি কর্মচারীরা এভাবে ধর্মঘটে অংশগ্রহণ করতে পারবে না। সরকারকে, কোনো পার্টি যদি বন্ধ ডাকে, সরকারকে তার বিরোধিতা করতে হবে। এরকম একটা মামলা করেছিলেন এবং সেটাতে উনি জিতেছিলেন। হাইকোর্ট চন্দ্রচূড় নায়ারের পক্ষে রায় দিয়েছিল।
পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে এলডিএফ সরকার বা বামপন্থীদের সরকার সুপ্রিম কোর্টে যায় যাতে এই রায়টা চেঞ্জ করা হয়। কিন্তু এই যে সার্ভিস রুল চেঞ্জের রায়, এটা চেঞ্জ করতে গেলে, এটা পরিবর্তন করতে গেলে রাজ্যপালের সই লাগে। কিন্তু তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন তিনি ওই সইটা করেননি, তার ফলে সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের রায়কেই পুনর্বহাল করে। এখন আপনাদের মনে যে প্রশ্নটা সব থেকে বেশি উঠছে সেটা হচ্ছে যে কেন রাজ্যপাল হঠাৎ করে কেন হাইকোর্টের রায়কে চেঞ্জ করার চেষ্টা করলেন না? কেন যখন সরকার চাইছে, সরকার নিজে চাইছে ধর্মঘটের বিরোধিতা না করতে, কেন রাজ্যপাল উপযাজক হয়ে সই না করে বিষয়টাকে ঝুলিয়ে রাখলেন? এই প্রশ্ন আপনাদের মনে আসছে তো? আমি যদি রাজ্যপালের সম্পর্কে ডিটেল আপনাদের বলি তাহলে আর এটার বিষয়ে আর কোনো আপনাদের মনে প্রশ্ন থাকবে না। কারণ কেরালের তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন তার নাম আরিফ মোহাম্মদ, যে রাজ্যপাল এই মুহূর্তে বিহারের রাজ্যপাল। তো তৎকালীন রাজ্যপাল কেরলের আরিফ মোহাম্মদ, আপনাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে রাজ্যপাল কোন পার্টির হতে পারেন। আপনারা একদম ঠিক ধরেছেন যে ওই রাজ্যপাল একেবারেই ভারতীয় জনতা পার্টির, বিজেপির। যেহেতু কেরালায় বামপন্থীদের সরকার রয়েছে, সেই কারণের জন্য যাতে সরকার এই ধর্মঘটের বিরোধী হিসেবেই থেকে যায়, সেই কারণের জন্য ওই আরিফ মোহাম্মদ রাজ্যপাল তিনি কোনোভাবেই ওই সার্ভিস রুল চেঞ্জ করার জন্য যে সিগনেচার দরকার ছিল সেটা করেননি। তার ফলে সুপ্রিম কোর্টে যখন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পৌঁছয়, তখন সুপ্রিম কোর্ট বাধ্য হয় এই হাইকোর্টের রায়কেই বহাল রাখতে। এখন হচ্ছে এই হচ্ছে পুরো সিনারিওটা। অর্থাৎ সেক্ষেত্রে আইনজীবী চন্দ্রচূড়ান নায়ার তিনি এই মামলাটা করেছিলেন, তার ফলে হাইকোর্ট এই রায়টা দিয়েছিল। এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বামপন্থীদের সরকার, মানে যে সরকার ধর্মঘটের বিরুদ্ধে নাকি নোটিশ জারি করেছে বলে আজকে সকাল থেকে দেখছি আমি টিভি ক্যামেরার সামনে লাফাচ্ছে দেবাংশু ভট্টাচার্য। তো সেই সরকার নিজে উপযাজক হয়ে এই রায়কে পরিবর্তন করার জন্য এই রায়কে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে রাজ্যপালের সই লাগবে। রাজ্যপাল বুঝতেই পারছেন বিজেপির কে, রাজ্যপাল ওই চেঞ্জ করার ক্ষেত্রে, সার্ভিস রুল চেঞ্জ করার ক্ষেত্রে যে সিগনেচারটা ছিল সেটা করেননি এবং তার ফলে সুপ্রিম কোর্ট ওই রায়টা চেঞ্জ করতে পারেনি। এই হচ্ছে পুরো সিনারিওটা। এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং ওই পাঁচাটা দালাল আর কি, ওই দেবাংশু ভট্টাচার্য, তারা জেনে হোক বা না জেনে হোক সকাল থেকে বলে যাচ্ছে যে রাজ্য সরকার যা করেছে কেরলের সরকার তাই করেছে। কিন্তু কেরলের সরকার যেটা করেনি সেটা হচ্ছে যে এ রাজ্যের রাজ্য সরকার বন্ধকে বা ধর্মঘটকে ভাঙতে যেভাবে বামপন্থী কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করেছে, পুলিশের যা ভূমিকা, তারা বামপন্থী কর্মী সমর্থকদের উপরে যেভাবে লাঠি চার্জ করেছে, প্রেজেন্ট ভ্যানে তুলেছে, চ্যাংদোলা করে বাসে তুলেছে, থানায় নিয়ে গেছে, চোর মেরেছে, থানায় আটকে রেখেছে, এই যে অসভ্যতাগুলো, এই যে ধর্মঘটের বিরোধিতাটা, এই যে বিজেপির বি টিম হিসেবে কাজ করাটা এবং এই যে বুঝিয়ে দেওয়াটা মমতা ব্যানার্জি যে আসলেই বিজেপির দালাল, তৃণমূল কংগ্রেসে আসলেই বিজেপির বি টিম, এর কোনোটাই কেরলের সরকার করেনি। কেরলের সরকার বাধ্য হয়েছে সরকারি রুল হিসেবে, বাধ্য হয়েছে ওই নোটিশ জারি করতে, মানে সরকারি কর্মীদের অফিসে আসতে হবে সেই যে নোটিশ সেটা জারি করতে। কিন্তু কেরল সিপিআইএম এর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তারা এই ধর্মঘটকে সমর্থন করছে, তারা এই 24 ঘন্টার ধর্মঘটকে ভীষণভাবে সমর্থন জানিয়েছে এবং সেটা বিবৃতি দিয়ে জানিয়েছে। এই হচ্ছে পুরো সিনারিওটা। আসলে সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো রাজনীতি নেই। তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির দালাল, বিজেপি যা বলবে ওদেরকে সেই মতো চলতে হবে। অন্ততপক্ষে জেলে ঢোকার হাত থেকে পিসি ভাইপো নিজেদেরকে বাঁচাতে এখন নাগপুরের তরফ থেকে যা আদেশ আসবে, যা নির্দেশ আসবে সেটা মেনে চলতেই হবে তৃণমূল কংগ্রেসকে। আর সেটা করতে গিয়ে কখনো কখনো ওরা খাবি খায়। এই কুণাল ঘোষ আর দেবাংশু ভট্টাচার্যর মতন লোকজন আসলে বুঝতে পারে না যে আসলে বামপন্থীরা যেটা করে সেটা রাজনীতি আর ওরা যেটা করে সেটা দালালি। এই দুটোর পার্থক্য রয়েছে। এই দুটোর পার্থক্য বুঝতে পারে না বলেই ওরা কখন কোনটা বলবে সেটা বুঝতেই পারে না। যেমন আমরা মনে করতে পারি বামফ্রন্টের আমলে বিচারপতি অমিতাভ লালা, তিনি বলেছিলেন যে এই যে ধর্মঘট করা বা মিছিল করার সাংবিধানিক অধিকার সেটাকে তিনি বন্ধ করে দেবেন। তিনি নির্দেশ দিয়েছিলেন এরকমই একটা, যে মানুষ রাস্তায় নেমে ধর্মঘট করতে পারবে না, মিছিল করতে পারবে না। তো বামফ্রন্টের সরকার তখন ছিল, তো সেক্ষেত্রে বামপন্থীদের সরকার যখন ছিল এবং বিচারপতি যদি বলেন যে কেউ মিছিল করতে পারবে না, বন্ধ ডাকতে পারবে না, তার মানে কার সুবিধা হওয়ার কথা? বামপন্থীদের সুবিধা হওয়ার কথা, কারণ বামপন্থীরা তো বন্ধ করবে না, বামপন্থীরা তো তখন মিছিল করবে না।
তখন তো বামপন্থীদের সরকার, এটা তো আর মমতা ব্যানার্জির সরকার নয় যে আরজি করের ঘটনা ঘটলো নিজেই নিজের বিরুদ্ধে উনি মিছিল করলেন। বামপন্থীরা তো এসব করে না, এসব ড্রামা নাটক এগুলো তো করে না। তাহলে সুবিধা হওয়ার কার কথা ছিল? বামপন্থীদের। কিন্তু তারপরেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই যে বিচারপতি অমিতাভ লালা এভাবে বন্ধ করার অধিকারকে কেড়ে নিচ্ছেন, সাংবিধানিক অধিকারকে মানুষের কেড়ে নিচ্ছেন, এরপর যদি মিছিল থেকে আওয়াজ ওঠে যে বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, তাহলে আমাদের কিছু করার থাকবে না। অর্থাৎ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি বিরোধীদের যে অধিকার, সেই অধিকার রক্ষার জন্য কথা বলেছিলেন। সরকারের হয়ে কথা বললে তিনি বলতেন যে এই নির্দেশ কার্যকর করা উচিত। উনি নিজের সরকারের বিরোধিতা করার জন্য বিরোধীদের হয়ে কথা বলছিলেন, সেটাতেও কুণাল ঘোষদের আপত্তি ছিল। আমি নিজে বহুবার কুণাল ঘোষকে বলতে শুনেছি, উনি বলেছেন যে বিমান বসু তো বলেছিলেন বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, কিন্তু বিমানবাবু ব্যক্তিগতভাবে নিজের জন্য এরকম কিছু বলেননি। উনি বলেছিলেন যে এরপর এই যে মিছিল না করার নির্দেশ দেওয়া হচ্ছে বিচারপতি লালার তরফ থেকে বা বিচারপতি অমিতাভ লালার তরফ থেকে, এরপরে মিছিল থেকে যদি এরকম স্লোগান ওঠে তাহলে আমাদের কিছু করার থাকবে না। তখন কুণাল ঘোষের মনে হয়েছিল এই যে বিমান বসু বিচারপতির বিরুদ্ধে কথা বলছেন সেইটা খারাপ, এখন ওনার মনে হচ্ছে এই যে বিচারপতির পক্ষে কথা বলা হচ্ছে সেইটা খারাপ। এখন যে যেটা করবে সেটাতেই যদি তৃণমূল কংগ্রেসের খারাপ লাগে তাহলে মানুষ কি করতে পারে বলুন তো? যেমন মমতা ব্যানার্জি তিনি যখন বিরোধী ছিলেন তখন 72 না 73টা বন্ধ ডেকেছিলেন, মানে ওই মেট্রো চ্যানেলে প্রতিদিন ধর্মঘট অনশন এইসব করে করে বোধহয় মেট্রো চ্যানেলের হাইটটাই ছোট করে দিয়েছিলেন। কিন্তু যেই উনি ক্ষমতায় এলেন ওনার মনে হলো যে না, বন্ধ করা যাবে না, ধর্মঘট করা যাবে না, শ্রমিকের মানুষের যে সমস্ত অধিকার রয়েছে সেই সমস্ত কিছু হরণ করে দিয়ে আমি ক্ষমতায় থাকবো, তাই বন্ধ আর ধর্মঘট এগুলোকে আমি সমর্থন করবো না, তাই এগুলো করা যাবে না। আসলে সমস্যা হচ্ছে যে যখন একটা রাজনৈতিক দলকে, যদিও তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস একটা হুলিগানসদের দল, একটা ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি, মমতা ব্যানার্জি কিছু টাকার বিনিময়ে ক্লাবের কিছু গুন্ডা পোষেন, কিছু ধর্ষক পোষেন, সেটাকে কখনোই রাজনীতি বলে না, আর রাজনৈতিক দল তো বলেই না। তাও যাই হোক, যখন ক্ষমতায় রয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে নাম নথিভুক্ত রয়েছে, আর সে নাম তো আবার যে সে নাম নয়, AITC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তো অল ইন্ডিয়া যখন একটা দল তখন সেটাকে রাজনৈতিক দল বলতে আমি বাধ্য, তার চরিত্র যাই হোক না কেন। তো এখন এই যে তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে, এরা একে তো বিজেপির দালাল, কারণ বিজেপির দালালি না করলে এদের সবাইকে জেলে চলে যেতে হবে, সেটা ওরা খুব ভালো করে জানে। আর দ্বিতীয়ত, যখন একটা রাজনৈতিক দলের নিজস্ব কোনো রাজনীতি থাকে না, কখনো নাগপুর থেকে ধার করতে হয় আর কখনো পুলিশের প্রোটেকশনের মধ্যে দিয়ে নিরাপত্তা বলয় ঘিরে রাজ্য চালাতে হয়, তখন বোধহয় এই ফলাফলই হতে পারে। তাই আমি বাংলার মানুষকে বলবো, এই কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য বা এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জেল ফেরত আসামিরা রয়েছে তাদেরকে এত সিরিয়াসলি নেবেন না। ওরা এইসব টিকে থাকার জন্য ভুল ভাল বলবে এবং বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তাই বলবে। তাই ওদেরকে সর্বাত্মকরণে বয়কট করুন, ওরা কি বলছে সেটাকে পাত্তাও দেবেন না। আর মাথায় রাখবেন, কেরালার যে সরকার, বামপন্থী সরকার, তারা নির্দিষ্ট আইনের ভিত্তিতে নোটিশ জারি করেছে ঠিকই, কিন্তু এই যে ধর্মঘট, তারা রীতিমতন পার্টির তরফ থেকে বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে এবং রাস্তায় তৃণমূল কংগ্রেসের পুলিশরা বা দলদাস পুলিশরা যা যা করেছে কেরালে, তার এক ছিটে ফোটাও কিছু হয়নি। যথেষ্ট শান্তিপূর্ণ এবং সফল ধর্মঘট হয়েছে কেরালায়।